একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। আচ্ছা বন্ধুরা, তোমাদের বৃষ্টি কেমন লাগে? নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, এবার বলো তো, বৃষ্টি কত রকমের হয়? মুষলধারে বৃষ্টি, ইলশেগুড়ি বৃষ্টি, টিপটুপটাপ বৃষ্টি, ঝমঝমে বৃষ্টি, শিলাবৃষ্টি, আবার কখনো কখনো মেঘ ভাঙা বৃষ্টি। আচ্ছা, সব বৃষ্টি কি মন ভালো করা বৃষ্টি হয়? না, একদম নয়। মুখ ভার করা আকাশ যখন দীর্ঘদিন এক নাগারে বৃষ্টি ঝরাতে থাকে, তখন ফুরফুরে মুডটাও কেমন যেন অফ হয়ে যায়। হঠাৎই মন খারাপ করা পুরনো স্মৃতিরা ভিড় করে আসে মনের মধ্যে, আর ভাসিয়ে নিয়ে যায় সেই মন খারাপের দেশে। আঘাতে ক্ষতবিক্ষত হয়ে থাকা মনটার আড়াল আপনা আপনি খসে যায়। ক্ষত থেকে শুরু হয় আবারও রক্তক্ষরণ। অভিমানী মন বলে ওঠে, আমার যেদিন ভেসে গেছে চোখের জলে, তারই ছায়া পড়েছে শ্রাবণ ও গগন তলে। সেদিন যে রাগিনী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে। আজি পুবের হাওয়ায় হাওয়ায় হায় রে কাঁপন ভেসে চলে। নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন। দুই তারে জীবনের বাঁধা ছিল বিন। তার ছিঁড়ে গেছে কবে, একদিন কোন হাহারবে। সুর হারায়ে গেল পলে পলে। বর্ষার মরশুমে, ভালোবাসার মরশুমের আজকের গল্প নীল মেঘের প্রেম, পর্ব 3। গত 2 পর্বে তোমরা নীল এবং মেঘের ভালোবাসার গল্প শুনেছ। তবে ওদের ভালোবাসা ছিল ক্ষণস্থায়ী। মাত্র 1 বছরেই সেই সম্পর্কে পড়ে ফুল স্টপ। কিন্তু আবার যদি দেখা হয় দুজনের, ধরো যদি কোনো এক ঝড় বৃষ্টির রাতে, কিংবা পাহাড় ঘেরা ঝকঝকে নীল আকাশের নিচে, কেমন হবে? জানতে ইচ্ছে করছে? সেই গল্পই থাকছে ভালোবাসার মরশুমের আজকের পর্বে, নীল মেঘের প্রেম, পর্ব 3। গল্প পাঠে প্রতিদিনের মতোই খারাপ গলা নিয়েও আমি তোমাদের বন্ধু অন্তরা, আর আমার সঙ্গে ততোধিক খারাপ গলা নিয়ে প্রীতম। আর হ্যাঁ, সঙ্গে রয়েছে আমাদের আরেক বন্ধু শুক্লা। তাহলে চলো শুরু করি আজকের গল্প। গাড়ির কাঁচের বাইরে তখন অঝোর ধারে বৃষ্টি, আর এই বৃষ্টি মেঘনাকে ফিরিয়ে নিয়ে গেছে প্রায় 10 বছর পিছনে। তাই আজ ওর মন অদ্ভুত এক ব্যথায় ব্যথিত। মাঝে কেটে গেছে প্রায় 10 বছর, এখনো মন তাকে ভুলতে পারেনি এতটুকুও। মনের মধ্যেই তার অস্তিত্ব এখনো স্পষ্ট। 10 বছর পুরনো মেঘনার সঙ্গে বর্তমান মেঘনার পার্থক্য অনেক। দুষ্টু চঞ্চল কেরিয়ার কনসাস মেঘনা এখন অনেক বেশি শান্ত, ধীর আর বাস্তববাদী। কোনো রকমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই পুরোপুরি মডেলিং শুরু করে মেঘনা, আর তার জন্য নিজের পরিবারের সঙ্গে বিরোধিতা করতেও পিছপা হয়নি। কারণ ও কি করতে চায় বরাবরই তা নিয়ে কনফিডেন্ট ছিল। প্রথমের দিকে বাবা মা আপত্তি করলেও শেষের দিকে মেনে নিতেই বাধ্য হয়েছিলেন। তবে মডেলিংয়ের জগতে খুব যে বেশি নাম করতে পেরেছিল মেঘনা, এমনটা কিন্তু নয়।
চিপ পলিটিক্স আর শহুরে ওভার স্মার্টনেস, দুটোর সামনেই একেবারে গো হারা হেরেছিল মেঘনা। কিছুতেই নিজের নীতির বিরুদ্ধে কোনো কাজ সে করতে রাজি ছিল না। শুধুমাত্র নিজের কেরিয়ারের জন্য নিজের চোখে নিজেকে একদম ছোট করতে পারেনি ও। লেখালেখি বরাবরই পছন্দ ছিল মেঘনার, তাই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ক্রিয়েটিভ রাইটিংয়ের সুযোগ যখন এলো তখন আর পিছন ফিরে দেখেনি, মন দিয়ে সেই কাজটাই করেছে। আসলে বাড়ি থেকে বেরিয়ে আসার পর নিজের জীবন ধারণ করার জন্য কিছু তো একটা প্রয়োজন ছিল। হ্যাঁ, মডেলিংয়ের জগতে হয়তো সেই পপুলারিটি না পেলেও নিজেকে যথেষ্ট শক্ত জমিতে শেষ পর্যন্ত দাঁড় করাতে পেরেছে মেঘনা। ফ্ল্যাটের রেন্ট থেকে শুরু করে নিজের প্রয়োজনীয় যাবতীয় খরচা নিজেই চালায়, আবার মাঝে মাঝে বাড়িতেও টাকা পাঠাতে পারে। তবে মডেলিংয়ের ভূতটা সম্পূর্ণ যে মাথা থেকে নেমেছে এমনটা কিন্তু নয়। হয়তো চাইলেই সম্পূর্ণ সেই জগৎ থেকে সরে আসতে পারত, কিন্তু তাও কোথাও যেন একটা অদৃশ্য লড়াই ওর কারোর সঙ্গে, যার জন্য নিজের প্রথম ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছিল মেঘনা। সেই স্বপ্নের কেরিয়ারকে একেবারে জলাঞ্জলি দিতেও পারেনিও। তাই মাঝে মাঝে ছোটখাটো ফটোশ্যুটের সুযোগ এলে হাতছাড়া করে না। আর এক্ষেত্রে যখন এককালীন বেশ কিছুটা টাকা আসে তখন বেশ মন্দও লাগে না। জীবনে প্রেম যে একবারও আসেনি তা কিন্তু নয়। মাঝে মাঝে ইতিউতি যেখান দিয়ে সুযোগ পেয়েছে প্রেম বাবাজি, নিজের মায়াজালে বেঁধে ফেলেছে মেঘনাকে। কখনো সেই ফাঁদে পা দিয়েছে, আবার কখনো উপেক্ষা করে এগিয়ে গিয়েছে সামনের দিকে। তবে না, আর কোনো কমিটমেন্টের দিকে এগোয়নি ও। কোনো সিরিয়াস রিলেশনে আর বিশ্বাস করে না মেঘনা। সত্যি করে ভালোবেসেছিল তো সেই মানুষটাকেই, তাই ইচ্ছে থাকলেও তার জায়গায় কাউকে বসাতে পারেনি মেঘনা। জীবনে এই একটা আক্ষেপ ওর থেকেই গেল। ওর ভালোবাসার মানুষটা চলে গেল ওর জীবন থেকে, তবে নিজের যে ছাপটা ছেড়ে গেল সেটা যে বড্ড গভীর। বন্ধ গাড়ির ভেতর দীর্ঘশ্বাস ফেলল মেঘনা। পরপর দুদিন বেরিয়েও একটাও ফটো তুলতে পারেনি ওরা। ফটোশ্যুটের জন্য এসেছে নর্থ বেঙ্গল। হ্যাঁ, সেই নর্থ বেঙ্গল যেখানে আশা নিয়েই জীবনে প্রথম মন ভাঙার কষ্ট উপলব্ধি করতে পেরেছিল মেঘনা। বন্ধ দরজার আড়ালে বারবার ভেঙে পড়েছিল, তবে বুঝতে দেয়নি কাউকে। আবারও সেই নর্থ বেঙ্গল। ফটোশ্যুট একটি সিলভার জুয়েলারি ব্র্যান্ডের জন্য। এই ব্র্যান্ড রিসেন্ট কিছু সিলভার লাইট ওয়েট এথনিক জুয়েলারি তৈরি করেছে। একেবারে নতুন কোম্পানি, তাই মডেলের জন্য বিশেষ খরচা করতে পারেনি তারা। শেষ পর্যন্ত মেঘনাকেই কম পয়সায় পুষ্টিকর মনে হয়েছে তাদের। মেঘনারও অসুবিধা হয়নি, থাকার, ঘোরার, খাওয়ার এসবের তো আর টাকা পয়সা লাগছে না। উপরন্তু কয়েকটা ছুটির দিন কাটাতে পারছে শান্তিতে। কিন্তু এখানে এসে হলো ঠিক তার উল্টোটা। বৃষ্টিতে ভেসে যাচ্ছে গোটা নর্থ বেঙ্গল। আপাতত ওরা রয়েছে পূর্ব সিকিমে। এখানে ভিড়ভাট্টাটা একটু কম হয়, আর এই জন্যই এই জায়গাটা বেছে নেওয়া হয়েছে। আর তাছাড়া জুয়েলারি কোম্পানির মালিকের একটি হোমস্টেও রয়েছে এখানে, তাই থাকার খরচটা ফ্রিতেই হয়ে যাবে। কিন্তু বৃষ্টি তো থামার নামগন্ধই নেই। হোটেল থেকে রেডি হয়ে বেরিয়েছে মেঘনা। শাড়ি, গয়না, মাথায় সিঁদুর, একেবারে বিরক্ত হয়ে উঠছে ও। ম্যাডাম, আজকে তো একদমই লাইট নেই। ফটো তোলা যাবে বলে তো মনে হচ্ছে না। ফটোগ্রাফার মেয়েটার কথা শুনেই মেজাজটা বিগড়ে গেল মেঘনার। যদিও রেমুনারেশন পেয়ে যাবে,
তবুও কাজ না করে শুধু শুধু হাত পেতে টাকা নেওয়াটা বড্ড অসহ্যকর। আচ্ছা সিমি, নিউজে তো দেখলাম বৃষ্টি তো মনে হচ্ছে 2-3 দিনের আগে থামবে না, তাহলে তো ফিরে যাওয়াটাই ঠিক হবে, কি বলো? হ্যাঁ ম্যাডাম, দেখি স্যারকে গিয়ে ফোন করব। স্যার যদি বলেন তাহলে। তাহলে প্লিজ কালকেই একটা বন্দে ভারতের টিকিট দেখো। হ্যাঁ ম্যাডাম, আমি গিয়েই দেখছি। শেষ পর্যন্ত সম্ভব হলো না। গাড়ি হোটেলের দিকে নিয়ে এগোতে হলো মেঘনাকে। হোটেল ফিরেই নিজের রুমে চলে গেল মেঘনা। দ্রুত ফ্রেশ হয়ে বসে পড়ল ল্যাপটপটা নিয়ে। কিছু লেখালেখি করলে মনটা হয়তো ভালো লাগবে। রিসেপশনে কল করে কফি আর একটু স্ন্যাক্স আনিয়ে নিল। এই অবেলায় আর কিছু খেতে ইচ্ছা করছে না। এটা সেটা কাজ করতে করতে হঠাৎই মনের ভুলে আজ আবারও সেই কাজটা করল মেঘনা, যা বিগত 10 বছর মনের ভুলে প্রায় করে ফেলেও। না, নীলাব্জর ফেসবুক প্রোফাইলটা ঠিক একইভাবে পড়ে আছে, অ্যাক্সেস করে না ও। গুগলে সার্চ করে দেখেছে, কোনো রকম কোনো ট্রেস নেই ছেলেটার। ওদের ব্রেকআপ হয়ে যাওয়ার পরপরই মনে হয়েছিল মেঘনার যোগাযোগ করবে, কিন্তু যতবার যোগাযোগ করেছিল ততবারই নীলাব্জর ফোন সুইচ অফ। একবার ওর চেম্বারেও গিয়েছিল, সেখানেও তালা ঝুলতে দেখে খুব অবাক হয়েছিল মেঘনা। তবে কি এতই অভিমান যে শেষ পর্যন্ত পালিয়ে গেল ছেলেটা? একবারও কি ওকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারতো না? একবার, দুবার, হয়তো 3বারের বার সব কিছু ভুলে ওর কাছেই ভালোবাসায় আরও একবার বাঁধা পড়তো মেঘনা। কিন্তু না, আর ফিরে আসেনি মানুষটা। সেই বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চোখটা আজও যেন তাড়া করে বেড়ায় মেঘনাকে। একাকিত্ব যখন ঘিরে ধরে খুব কান্না পায়, খুব মিস করে সেই চোখ দুটো। যখন কাজের আছিলায় অচেনা অজানা মানুষগুলোর চোখ ওর শরীরের বিভিন্ন অংশ মেপে নেয়, তখন যেন কানে ভেসে আসে সেই মানুষটার কঠিন কণ্ঠস্বর, সংযত হও মেঘনা। সত্যিই তো শেষ পর্যন্ত সংযত হতে হয়েছে মেঘনাকে। অতটা ডেসপারেট তো হতে পারেনি। নির্দ্বিধায় নোংরা ইঙ্গিতকে সমর্থন করে সফলতার সিঁড়ি পার করতে পারেনি। সবাই যে খারাপ এমনটা একেবারেই নয়, তবে সেই ভালো মানুষগুলোর কাছাকাছি পৌঁছানোর রাস্তাটা বড্ড নোংরা। রূপ, গুণ এসব থাকলেই তো হয় না, সঙ্গে প্রয়োজন একজন গডফাদারের, যেটা মেঘনার একেবারেই ছিল না। এমনকি ওকে রেফার করার মতো কেউ ছিল না। রাস্তা দেখিয়ে সামনের দিকে নিয়ে যাবে এমন মানুষও জীবনে পায়নি মেঘনা। হয়তো ওর ভাগ্যেই ছিল না। তবে জীবন নিয়ে একেবারেই আপসেট নয় ও। মাস গেলে যে পরিমাণ রোজগার করে তা খুব একটা ফেলে দেওয়ার মতো নয়। ওর লেখা সবাই বেশ পছন্দই করে। মেঘ এই নামেই লেখে মেঘনা। সন্ধ্যের পর আবার হঠাৎ কেমন জ্বর জ্বর লাগতে শুরু করলো ওর। আজকে স্নানটাই করা হয়নি। ভাবতে ভাবতেই বাথরুমে ঢুকলো। চোখে মুখে জল দিয়ে আয়নার দিকে তাকাতেই লোডশেডিং। বাথরুম থেকে বেরিয়ে কোনো রকমে হাতড়ে হাতড়ে মোবাইলের আলোটা জ্বালালো মেঘনা। তারপর ফোন করলো রিসেপশনে। দুর্যোগের রাত, আজ আর কারেন্ট আসবে না জানিয়ে দিল হোমস্টে কর্তৃপক্ষ। বাধ্য হয়েই কফিটা খেয়ে কম্বলের তলায় আশ্রয় নিল মেঘনা। আর ঠিক তখনই ফোন এলো সিনার। হ্যালো, হ্যাঁ সিনা বলো। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে সিনা প্লিজ, কালকে না অত সেজে গুজে আমি যেতে পারবো না। ওই প্রতিদিন রেডি হয়ে যাব আর ছবি তোলাই হবে না, একদম ভালো লাগে না আমার। দেখো যদি লাইটটাই ঠিক থাকে, ফটো তোলা সম্ভব হয়, তাহলে নয় গাড়িতেই রেডি হয়ে নেব আমি, কোনো সমস্যা হবে না। কোনোভাবেই খালি হাতে কলকাতা ফিরতে রাজি নয় টিম।
কিছু ফটোগ্রাফি কালকে করা হবেই। সেরকম হলে ইনডোর ফটোগ্রাফি হবে। তাই কালকেও রেডি হয়েই বেরোতে হবে মেঘনাকে। ঘুম থেকে উঠেই আগে জানলার দিকে চোখ পড়ল মেঘনার। না, বৃষ্টিটা ধরেছে বলে মনে হচ্ছে। আকাশটা একেবারে ক্লিয়ার না হলেও বেশ পরিষ্কার। দ্রুত বিছানা ছাড়ল মেঘনা। রেডি হয়ে নিতে হবে। কাজটা ভালোই ভালোই শেষ হলে আজকেই দুপুরের পর বেরিয়ে যেতে পারবে। ম্যাডাম, একটু ডান দিকে তাকান। হ্যাঁ, ঠিক আছে। এবার একটু বাঁ দিকে, একটু মাথাটা নিচু করুন। হ্যাঁ, একদম ঠিক আছে। এবার একটু লজ্জা লজ্জা হাসি। বিউটিফুল। ফটো সেশনের জন্য যে সমস্ত জায়গা চুজ করা হয়েছিল তার কোনো জায়গাতেই ঠিকঠাক আলো পাওয়া যাচ্ছিল না। তাই শেষ পর্যন্ত একটা মনাস্ট্রিতে কিছু ফটো তুলে নেওয়া হচ্ছে। ফটো সেশনের মধ্যেই খবরটা পৌঁছে গেল টিমের সবার কানে। মুহূর্তের মধ্যেই ভালো দিনটা কেমন যেন মন্দ ঠেকল সবার কাছে। আসন্ন ভবিষ্যৎ যে খুব একটা সুখকর নয় বুঝতে পারল সবাই। আসলে এই সময়টাই তো পাহাড়ের দুর্যোগের সময়। সে সঙ্গে টানা বৃষ্টি খানিকটা গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাত থেকে হোটেলে লোডশেডিংয়ের বিষয়টা নিয়ে কেমন যেন খটকা লেগেছিল মেঘনার। সবার মধ্যেই একটা কানা ঘুষো চলছে বুঝতে পেরেছিল, তবে এতটা কিছু হতে পারে আন্দাজ করতে পারেনি। যখন আন্দাজ করতে পারল, শিরদাঁড়া বেয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তবে কি এখানেই শেষ? আর ফিরে যাওয়া যাবে না বাবা মার কাছে? দ্রুত গাড়িতে চেপে সবাই ছুটল হোটেলের উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় তখন বিপুল অরাজকতা। নর্থ বেঙ্গলে 12 মাস ট্যুরিস্ট, আর বাঙালিকে যেটা বারণ করা হবে তার তো তাতেই আগ্রহ সব থেকে বেশি থাকবে। কি বললেন? বর্ষায় পাহাড়ে যাবেন না? তাই আবার হয়? বর্ষার পাহাড়ের রূপ যে একবার দেখেছে সে তো ফিরে ফিরে যাবে। আর তাই এই মেঘ পিয়নের দেশে ট্যুরিস্টের সংখ্যাও নেহাতি কম নয়। আর তারা দুর্ঘটনার খবর শোনা মাত্রই লাগেজ নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। তাই রাস্তায় ব্যাপক জ্যাম। চারিদিকে দুশ্চিন্তাগ্রস্ত মানুষের ছড়াছড়ি। এই সব পেরিয়ে কি করে হোমস্টেতে ফিরবে মেঘনা কিছুতেই বুঝতে পারল না। তবুও কোনোভাবে সাইড করে ওদের গাড়ি সামনের গাড়িগুলোর পেছন পেছন এগোলো খানিকটা। তারপর সেই যে দাঁড়ালো, আর নড়ার নামগন্ধ নেই। ম্যাডাম, চলুন চলুন, হাঁটতে হবে। এভাবে বসে থেকে তো লাভ নেই। খুব বেশি দূরে তো নয়, হাঁটতে পারবো। চলুন। কিন্তু এত লাগেজ নিয়ে হাঁটবো কি করে সিমি? যেগুলো প্রয়োজন সেগুলোই নিন, বাকি গাড়িতেই থাক। হোমস্টেতে ওরা ঠিক পৌঁছে দেবে। এখানে নিরাপদ নয় ম্যাডাম। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। অগত্যা মেঘনা একা, তাই ডিসিশন ওকেই নিতে হবে। চোখ বন্ধ করে একবার গৃহদেবতাকে স্মরণ করল মেঘনা। তারপর নিজের হ্যান্ডব্যাগটা কাঁধে তুলে নিয়ে এগিয়ে গেল হোমস্টের দিকে। হোমস্টে পৌঁছতেই দেখল সেখানেও ভয়ঙ্কর দৌড়দৌড়ি শুরু হয়ে গিয়েছে। সবাই নিজেদের মতো গোছগাছ করতে ব্যস্ত। মেঘনার সঙ্গে একটাই লাগেজ, চটপট গুছিয়ে নিল। ব্ল্যাক লেদার প্যান্ট, হাইনেক ব্ল্যাক টি শার্ট, তার উপরে ব্রাউন জ্যাকেট। কোনো রকমে চুলগুলো একটা পনিটেল করে বেরিয়ে পড়ল হোমস্টের বাইরে। ততক্ষণে টিপ টিপ করে বৃষ্টি আবারও শুরু হয়েছে। সেই সঙ্গে মোবাইলে নেটওয়ার্ক নেই। দুর্ঘটনায় রাস্তা বন্ধ হয়ে গেছে। শিলিগুড়ি যাওয়ার অপশন নেই। রাস্তা পরিষ্কার হতে সময় লাগবে, এটুকু জানতো মেঘনা। কিন্তু পরিস্থিতিটা যে কতটা ভয়াবহ সেটা টের পেল রাস্তায় নেমে। কাতারে কাতারে মানুষ হাঁটছে, গাড়ি যাওয়ার অপশন নেই। গাড়িতে খানিকটা যাওয়ার পর আর গাড়ি এগোবে না, তাই বাধ্য হয়ে সবাই হেঁটে হেঁটেই এগোচ্ছে। আচ্ছা সিমি,
ঘটনাটা কি ঘটেছে? সবাই বলছে খুব সিরিয়াস কিছু। আচ্ছা, তুমি কি ডিটেলসে জানো ঠিক কি ঘটেছে? আসলে ম্যাডাম, হয়েছে কি, দাঁড়ান দাঁড়ান, প্রাকৃতিক বিপর্যয়ের এই পরিস্থিতিতে সিমি তো প্রচণ্ড ভয় পেয়ে আছে। তাই আসলে কি ঘটেছে সেটা আমিই শোনাই। উত্তর সিকিমের গ্লাসিয়ার লেক লোনাক মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যায়, আর তারপরেই সিকিমের অন্যান্য নদীগুলোতে ক্রমশই বাড়তে থাকে জলের বেগ। লাচেন লাচুং হয়ে ওঠে ভয়ঙ্কর। সেই সঙ্গে জল বাড়তে থাকে তিস্তাতে। ভেসে যায় 10 নম্বর জাতীয় সড়ক, যা সিকিমের সঙ্গে শিলিগুড়ির একমাত্র যোগাযোগের মাধ্যম। পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে শুরু করে বিগত 24 ঘন্টায়। অথচ হোটেল রুমে বসে কিছুই টের পাননি পর্যটকেরা। কোনোভাবেই এই রাস্তা দিয়ে শিলিগুড়ি পৌঁছানো সম্ভব নয়। উপায় একমাত্র এয়ারলিফট। কিন্তু বর্তমানে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার পর্যন্ত এসে পৌঁছতে পারেনি সিকিমে। এদিকে কতদিন হোটেল হোমস্টেগুলো ঠিকঠাক খাবার বা জল প্রোভাইড করতে পারবে তাও জানা নেই। ইন্টারনেট বা ইলেকট্রিক কানেকশন তো দূরস্থ। সামান্য ওষুধ ডাক্তারেরই আকাল পড়েছে গোটা সিকিম জুড়ে। পূর্ব এবং উত্তর সিকিমে জারি হয়েছে হাই অ্যালার্ট। প্রায় 2000-এরও বেশি পর্যটক আটকে পূর্ব সিকিমে। কি করে তারা ফিরবে জানা নেই কারোরই। ম্যাডাম, ইন্ডিয়ান আর্মি ক্যাম্প করেছে। আপাতত ওখানে যাওয়াটাই ঠিক হবে। তাছাড়া ওখানে নামও জমা দিতে হবে। লিস্ট মিলিয়ে ওখান থেকেই হেলিকপ্টার আমাদের নিয়ে যাবে। আর কোনো উপায় নেই। বুঝতে পেরেই লাগেজটা টানতে টানতে সেনা ছাউনির দিকে এগোলো মেঘনা। ক্যাম্পে ঢুকেই মাথায় হাত। চারিদিকে ঠিক ঠিক করছে লোকজন। ছোট বড় বয়স্ক সুস্থ অসুস্থ লোকজনের ছড়াছড়ি। টিপটিপ করে বৃষ্টি হচ্ছে তখনও। কারো মাথায় ছাতা তো কারোর গায়ে রেইনকোট। ম্যাডাম, ওই দিকে নাম এন্ট্রি হচ্ছে। চলুন, তাড়াতাড়ি চলুন। দ্রুত পায়ে এগিয়ে গেল মেঘনা। এন্ট্রি করলো নাম। সবার আগে অসুস্থ এবং বয়স্ক মানুষ, তারপরে বাচ্চা এবং মহিলাদের এয়ারলিফট করা হবে। সব শেষে পুরুষদের। চারিদিকে ইন্ডিয়ান আর্মির পোশাক পরে সেনা জওয়ানরা ঘুরে বেড়াচ্ছে। বড় বড় পাত্রে ভাত ডাল রুটি সবজি রান্না করা হয়েছে। আপাতত সবাইকে সার্ভ করা হচ্ছে। তাই মেঘনা ভাবল বাড়িতে একটা ফোন করার ভীষণ প্রয়োজন। সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। এদিকে ফোনের লাইন দেখে তো মাথায় হাত। প্রায় 50 জনের পর 51 নম্বর কুপন পেল মেঘনা। উপায় নেই, লাইনে দাঁড়িয়েই পড়ল। যখন ফোনে কথা বলার টার্ন এলো তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসেছে। হ্যালো হ্যালো মা, হ্যাঁ হ্যালো। আরে আরে কান্নাকাটি করছো কেন? শোনো শোনো, বেশিক্ষণ সময় নেই হাতে। আরে মন দিয়ে শোনো। আরে হ্যাঁ হ্যাঁ, টেনশন করো না। শোনো শোনো, এখান থেকে এয়ারলিফট করা হবে। হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হবে শিলিগুড়ি। আরে হ্যাঁ ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ ক্যাম্পেই আছি। হ্যাঁ নিউজে চোখ রেখো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি। মা, আমার পরে অনেকজন রয়েছে লাইনে। সবাই তো বাড়ির লোকের সঙ্গে কথা বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ রাখছি। ঠিক আছে। কোনো রকমের কথাগুলো বলেই ফোনটা রেখে দিল মেঘনা। ওর পরেও প্রায় 50 জন দাঁড়িয়ে রয়েছে। সবাইকার সুযোগ পাওয়া উচিত। আর তাছাড়া ওর নিজের লোক বলতে তো মা বাবা, আর কেউ চিন্তা করার মতো নেই। লাগেজটা ডান হাতে শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে গেল মেঘনা। চারিদিকে তাঁবু খাটানো হয়েছে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা। মহিলাদের তাঁবুতে একসঙ্গে প্রায় 20 জন। কিছু করার নেই, কোনো রকমে একটা সাইডে নিজের ট্রলিটা রেখে দিল মেঘনা। পাশেই বসে রয়েছে সিমি। মেয়েটার মুখটা কেমন যেন সাদা হয়ে গেছে ভয়ে। যাদের ভরসায় এতটা দূরে এলো তাদের কোনো দেখা নেই,
যে যার নিজের প্রাণ বাঁচাতে পালিয়েছে। অবাক হয়ে গেল মেঘনা। আচ্ছা, মেঘনাকে নয় হায়ার করেছে, কিন্তু সিমি সিমি তো ওদের নিজস্ব ফটোগ্রাফার, তাকে পর্যন্ত ওরা একটু শেল্টার দিল না। মেয়েটা বয়সে বেশ ছোট, সবেমাত্র ফটোগ্রাফি শুরু করেছে হয়তো, তাই মেঘনাকে কিছুতেই কাছছাড়া করতে চাইছে না মেয়েটা, একেবারে ওর পাশাপাশি রয়েছে। সিমি, তুমি তো এখানেই রয়েছো, আমার লাগেজটা একটু এখানে থাক। হ্যাঁ, আমি একটু হাত মুখটা ধুয়ে আসি। হ্যাঁ ম্যাডাম, আপনি যান, কিছু খাওয়া দাওয়া করে নিন, এখানে তো সব ব্যবস্থাই আছে। আমি এখন আর কোথাও যাব না, আপনি চিন্তা করবেন না, আপনার লাগেজটা আমি দেখছি। লাগেজের উপরের দিকেই টাওয়ালটা ছিল, ওটা হাতে নিয়েই বাইরের দিকে বেরিয়ে গেল মেঘনা। আর ঠিক তখনই ঘটল সেই অপ্রত্যাশিত ঘটনাটা, যার জন্য আমাদের শ্রোতা বন্ধুরা এতক্ষণ অধীর আগ্রহে বসে আছেন। কি তাই তো? বেশ জোরেই এগিয়ে যাচ্ছিল মেঘনা বায়ো টয়লেটগুলোর দিকে। তখনই কানে এলো সেই গলার শব্দ। নয় নয় করে প্রায় 10 বছর, তবুও এই গলার স্বর কোনো দিন ভুলবে না মেঘনা। ভয় পাবেন না, টেনশন করবেন না, জোরে জোরে, হ্যাঁ জোরে জোরে শ্বাস নিন, কিচ্ছু হবে না আপনার। এই দেখুন না, আমরা সবাই রয়েছি। এবার 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 ভালো লাগছে তো? হ্যাঁ, বলেছিলাম না, একদম টেনশন করবেন না। নিন, শ্বাস নিতে থাকুন, শ্বাস নিতে থাকুন, কোনো অসুবিধা নেই। গলার শব্দটা পাটাকে যেন একেবারে মাটিতে আঁকড়ে ধরল। ধীরে ধীরে পিছন ঘুরে দেখল ও। আলো আঁধারি হলেও অবয়বটা চিনতে খুব একটা ভুল হলো না। সেই এক অভয়বাণী, সেই এক ঠান্ডা শান্ত গলার শব্দ। নিশ্চয়ই কাউকে শান্ত করার চেষ্টা করছে মানুষটা। প্রথমে ভাবল মেঘনা ওই দিকে আর যাবে না, কিন্তু না চাইলেই বাকি, এই এক অমোঘ আকর্ষণ। নিজে নিজেই এগিয়ে গেল মেঘনা। হাঁটতে হাঁটতে কখন যে একেবারে সেই সাদা অ্যাপ্রনের পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে বুঝতেই পারেনি। এখন পৌঁছে গিয়েও বড্ড অপ্রস্তুত লাগছে। কিচ্ছু বলতে পারল না মেঘনা, চুপ করে দাঁড়িয়েই রইল। পিছনে এসে কেউ দাঁড়িয়েছে বুঝতে পারলেন ডক্টর নীলাব্জ, নিশ্চয়ই কোনো পেশেন্ট। এখানে এখন যা পরিস্থিতি তাতে প্যানিক করছে বেশি মানুষজন, আর তার জন্যই অসুস্থ হয়ে পড়ছেন দ্রুত। যদিও এই কাজগুলো নীলাব্জ নয়, ও তো একজন ডেন্টিস্ট, আর বর্তমানে নর্থ বেঙ্গলের একটি ডেন্টাল মেডিকেল কলেজের প্রফেসর। সিকিমের দিকটায় মাঝে মাঝেই প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিক, তাই নীলাব্জ বেশ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি করেছে একটি স্বেচ্ছাসেবক সংস্থা। আজ সিকিমের এই করুণ পরিস্থিতির কথা শুনেই ওরা হাজির হয়েছে এখানে, ইন্ডিয়ান আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে। নিয়ে এসেছে প্রয়োজনীয় ওষুধ, ইকুইপমেন্ট, নেবুলাইজার, অক্সিজেন সিলিন্ডার, আরও কত কি। এছাড়াও অনেক ডক্টর রয়েছেন, সবার সঙ্গে মিলেমিশে কাজ করছে ওরা। পেশেন্ট ভেবেই দ্রুত পিছন ফিরে তাকালো নীলাব্জ। পিছন ফিরেই যার উপর চোখ পড়ল তাকে এইখানে এই মুহূর্তে কল্পনাই করতে পারে না ও। দুর্যোগের পরিস্থিতি, চারিদিকেই মন খারাপ, কান্নাকাটি, ভয়ের পরিবেশ। আর নীলাব্জর এই ঘোরতর বর্ষাতেও নীলাব্জর মনে বসন্তের হাওয়া। বড্ড বেমানান, তাই না? আচ্ছা, প্রেম কি কখনো নিয়ম মেনে হয়? সে তো ঝপাং করে আসে আর টপাং করে সব কিছু এলোমেলো করে দিয়ে চলে যায়। আবারও সেই মিষ্টি ফুলের গন্ধটা ঝাপটা মারল নীলাব্জর নাকের মধ্যে। বুক ভরে শ্বাস নিল ও, মন ভরে চোখ মেলে শুধু তাকিয়ে রইল ওই সুন্দর মিষ্টি মুখটার দিকে। কত দিনের অপেক্ষা, কত দিনের তেষ্টা। এই এক মুহূর্তে কি করে শান্তি পাবে মন? ছটফট করে উঠল নীলাব্জ। সত্যি সত্যি দেখছে এটা মেঘনা, ওর মেঘ, নাকি নাকি অন্য কেউ।
ওর চোখ একে একে মেঘনার নাক, মুখ, কপালের কাছে চোখ যেতেই বুকের মধ্যে অজানা একটা কষ্ট ঘনিয়ে এলো নীলাব্জর। অভিমানের ঘন কালো মেঘ দেখা দিল দুই চোখে। বড় আশা ছিল মেঘ শুধু নীলের। এত বড় বিশ্বাসঘাতকতা করলো মেঘ, ফিরে এলো না ওর কাছে। চোখ দুটো ধীরে ধীরে নামিয়ে নিল নীলাব্জ। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলের সমস্ত ভাবভঙ্গি, এক্সপ্রেশন লক্ষ্য করছিল মেঘ। নীলের মধ্যেও যেন মেঘ আর রোদের লুকোচুরি। প্রথমে মনে হলো মেঘনার ছেলেটা খুশি হয়েছে, কিন্তু পরক্ষণেই মনে হলো কোনো এক মন খারাপ যেন ঘিরে ধরছে ওকে। চুপচাপ একভাবে নীলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল মেঘ। কেটে গেল বেশ কিছুক্ষণ। এবার বেশ অস্থির লাগছে নীলের। বাধ্য হয়ে ও বলল, শরীর শরীর ঠিক আছে না? মানে কোনো সমস্যা? আসলে আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা। যদি শরীরের কোনো কষ্ট হয়, মানে সর্দি, কাশি, অ্যালার্জি, মানে খাবার দাবার যদি কিছু লাগে, ওই জল বা অন্য কিছু। বাবা, কত পরিবর্তন! ডক্টর নীলাব্জ গুছিয়ে কথা বলতে ভুলে গেল, নাকি পালিয়ে বেড়াতে বেড়াতে এখন এটাই পার্সোনালিটি? হঠাৎ চোখ তুলে মেঘের দিকে তাকালো নীল। কথাগুলোর অর্থ ঠিক বুঝতে পারল না। ঠিক বুঝতে পারলাম না, কি বলছো? বুঝতে পারলে না? আচ্ছা, বাদ দাও। কোন দিন বুঝেছ যে আজকে বুঝবে? নতুন করে তোমায় কিছু বোঝাতে চাইও না আমি। ও হ্যাঁ, যেটা জানতে চাইছিলে, আমার শরীর একদম ঠিক আছে, কিচ্ছু প্রয়োজন নেই। তবে তোমায় দেখে খুব একটা স্বাভাবিক লাগছে না। ভূত দেখলে নাকি? আমি? না না, আমি তো স্বাভাবিকই আছি, আমার কোনো তো সমস্যাই নেই। যাক, তাহলে তো ভালোই। খুব ভালো লাগলো নীল, অনেক দিন পর দেখা হলো। হ্যাঁ, তা প্রায় 10 বছর তো হয়েই গেল, কি বলো? মুখে কিছু বলল না নীল, শুধু ঘাড় নাড়ল। মেঘনার হঠাৎ মনে হলো ও যেন প্রয়োজনের বেশি কথা বলে ফেলেছে। নীল বোধহয় বিরক্ত হচ্ছে। অবশ্য হওয়াটাই স্বাভাবিক। যার সামনে জীবনেও আসতে চায়নি, হঠাৎ করে যদি তার সামনে পড়ে যায়, তাহলে তো বিরক্ত লাগবেই। যাকে, তুমি বোধহয় ব্যস্ত আছো। ঠিক আছে, নিজের কাজ করো, আসি, ভালো থেকো। কথাগুলো বলেই পিছন ফিরে এগিয়ে যেতে গেল মেঘনা। ঠিক তখনই পিছন থেকে ডেকে উঠল নীল। আচ্ছা, তোমার সঙ্গে যারা রয়েছেন তারা সবাই সুস্থ তো? মানে তোমার হাজব্যান্ড বা বাচ্চা যদি থেকে থাকে? বেশ খানিকটা অবাক হলো মেঘনা। ওর হাজবেন্ড, বাচ্চা, এদের আবার কোথায় খুঁজে পেল নীল? জেগে জেগে স্বপ্ন দেখছে নাকি? কথাগুলো বলবে বলে ঘুরে তাকালো। ঠিক তখনই নীল আবারও বলে উঠল, এইটা ডান দিকটাতেই আমাদের ক্যাম্প। যে কোনো প্রয়োজনে তুমি এসে এখানে আমার নাম করো, ঠিক আছে? ওইদিকে খাবারের ব্যবস্থা আছে, খেয়ে নিও। আমি না হয় পরে। কোনো রকমে কথাগুলো বলেই ওখান থেকে খানিকটা পালিয়ে যাওয়ার মতোই সরে গেল নীল। আসলে গলা ঠেলে বেরিয়ে আসা কান্নাটা কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। আর মেঘের সামনে নিজের ভেঙে পড়া রূপটা দেখাতে চায় না। এখন ওর একটু আড়াল দরকার। প্রতিদিন যে আড়ালে মুখ লুকিয়ে একাকিত্বের সঙ্গে সময় কাটায়, ঠিক সেই আড়ালটার। ঠিক কি হলো কিছুই বুঝতে পারল না মেঘনা। এই 10 বছরের মধ্যে সুস্থ স্বাভাবিক মানুষটার মাথা কি খারাপ হয়ে গেল? আচ্ছা, সঙ্গে ওর ফ্যামিলি, মানে ওর ওয়াইফ, ছেলে, মেয়ে কেউ রয়েছে যার জন্য এরকম অস্বাভাবিক বিহেভ করছে? না, আর জানতে চায় না মেঘ। বহু কষ্টে
নিজেকে সামলেছে। আর হারিয়ে ফেলতে পারবে না। দ্রুত পায়ে নিজেদের ক্যাম্পের দিকে এগিয়ে গেল মেঘনা। ড্রেস চেঞ্জ করার অপশন নেই, তাই ক্যাম্পে এসে এক কোণে কম্বলটা পায়ের উপর টেনে চুপ করে বসে রইল মেঘনা। খিদে পেটটা টনটন করছে, কিন্তু খাবার ইচ্ছে একেবারেই নেই। এখনো ভাবাচ্ছে ওকে নীলের অস্বাভাবিক ব্যবহার দেখে। তো মনে হলো প্রথমটায় খুশিই হয়েছে, তারপর কি এমন হলো যে না না আর ভাবতে পারছে না। এবার একটু বিছানায় গাটা এলাতেই হবে। তার আগে হেয়ার ব্রাশটা দিয়ে ভালো করে মাথাটা আঁচড়াতে হবে। যেমন ভাবা তেমন কাজ। সাইড ব্যাগ থেকে হেয়ার ব্রাশটা আর ছোট্ট মিররটা বের করে নিল মেঘনা। মিরর খুলে হাতে নিয়ে চুলে ব্রাশটা ঠেকাতে যাবে, অমনি নিজের মুখটা দেখেই আঁতকে উঠল ও। সকালবেলা রেডি হয়ে বেরিয়েছিল, ছুটতে এসে হোমস্টেতে ফিরলেও আর ফ্রেশ হওয়া হয়নি। কোনো রকমে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছে। নিজের মুখটাও আয়নায় দেখবার সময় পায়নি। এখন আয়নার মুখোমুখি হতেই বুঝতে পারল নীলের আঁতকে ওঠার কারণটা। মাথা ভর্তি সিঁদুর মেঘনার, যেন সদ্য বিয়ে হয়েছে দুদিন আগে। আসলে তাড়াহুড়োতে মেকআপ সিঁদুর কোনোটাই রিমুভ করেনি। নিজের মুখ দেখে এখন নিজেরই হাসি পাচ্ছে। আচ্ছা, তাহলে এই কারণ বাবা জীবনের মুখের মানচিত্র বদলে যাওয়ার। কিন্তু এমনটাই বা হবে কেন? সময়টা তো নেহাত কম নয়, প্রায় 10 বছর। এতটা সময়ে কত কিছুই তো পরিবর্তন সম্ভব। তাহলে মেঘের বিয়ে, বাচ্চা এগুলোও তো অসম্ভব নয়। তাহলে এত চমকালো কেন নীল? কি ভেবেছিল ওকে হারিয়ে একেবারে দেবদাসী হয়ে গোটা জীবনটা কাটিয়ে দেবে মেঘনা? যেন কৃষ্ণ ঠাকুর ওর বিরহে কেঁদে কেঁদে প্রাণ দিয়ে দেবে। কখনোই নয় বাছা। ঠোঁটের কোণে হাসি খেলে গেল মেঘনার। ভাবুক না, মেঘনা বিবাহিত, আপত্তি কোথায়? হ্যাঁ, প্রমাণ করতে চায় মেঘনা নীলকে ছাড়া ভালো আছে, একাই বাঁচতে পারে ও জীবন। প্রয়োজন নেই ওর কারোকে। গোটা মুখের মেকআপ রিমুভ করলেও সিঁদুর খানিকটা রেখেই দিল মেঘনা। তারপর বিছানাতে মাথাটা এলিয়ে দিল। বেশ অনেকটা রাত্রেই ঘুম ভাঙল। ওয়াশরুম যেতে হবে। এদিকে এই পরিস্থিতিতেও সিমি বেচারি ঘোড়া বেচে ঘুমোচ্ছে। খুব ক্লান্ত মেয়েটা, দেখেই বোঝা যাচ্ছে। তারপর একটা ঢাউস ক্যামেরার ব্যাগ রয়েছে ওর কাছে। সেটা ছেড়ে ক্যাম্পের বাইরে বেরোনোটা ওর পক্ষে চাপের। তাই বাধ্য হয়েই আবারও একা একাই ক্যাম্পের বাইরে বেরোলো মেঘনা। গুটি গুটি পায়ে ওয়াশরুমের দিকে এগোতে এগোতেই আপনা আপনি চোখ এদিক ওদিক ঘুরতে থাকলো মেঘনার। ওই যে রবি ঠাকুর বলেছেন, প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। ওদিকে আর একজনের তো বিনিদ্র রাত কাটছে। এক্সপেকটেশনটা একবার ভাবুন। নিজেকে কতটা গুরুত্বপূর্ণ ভাবলে মানুষ ভেবে নিতে পারে যে তার জন্য একটা মানুষ বিগত 10 বছর অপেক্ষা করে থাকবে। একেই বোধহয় বলে ওভার কনফিডেন্স। আর এই ওভার কনফিডেন্স ভেঙে টুকরো টুকরো হতেই আমাদের নীলবাবুর মন একেবারে চুরচুর হয়ে গেছে। যদিও মস্তিষ্ক বারবারই বলছে যে সম্পর্কটা আর নেই, সেখানে এতটা আশা করে কি করেও। কিন্তু মন বলছে মেঘ তো শুধুই নীলের। তাহলে কেন অন্যের সিঁদুর ওর মেঘের মাথায়? ইচ্ছে করছে ছুটে গিয়ে একবার ভাগ্যবান পুরুষটিকে দেখে আসতে, কিন্তু উপায় কি? দীর্ঘশ্বাস ফেলে ফাঁকা জায়গাটাতেই পায়চারি করছিল নীল। আর ঠিক তখনই চোখ পড়ল ওয়াশরুমের কাছে ব্রাউন জ্যাকেটটায়। এই রে,
ওর দিকেই এগিয়ে আসছে মনে হচ্ছে। পালাবো পালাবো করেও পালানো আর হলো না। আরে আরে, কি হলো? পালাচ্ছিলে নাকি? পালাচ্ছি? কই না তো, কোথাও যায়নি। ওহো, আমি ভাবলাম আমাকে দেখে পালাচ্ছ বুঝি। তারপর রাত জেগে কি করছো? ঘুমোওনি? না, আসলে কার কখন কি দরকার পড়ে তাই। তুমি ঠিক আছো তো? মানে কোনো অসুবিধে হচ্ছে না তো তোমার? না না, আমার আবার কি অসুবিধা হবে? না মানে তোমার হাজবেন্ডের যদি কোনো সমস্যা। নীল, তুমি যাকে দেখোইনি তাকে নিয়ে কত চিন্তা করছো বলো? চিন্তা করো না, আমার হাজবেন্ড একদম সুস্থ আছে। আসলে খুব ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। নীলের বুকে তখন যেন কেউ ড্রিল মেশিন চালাচ্ছে। কোনো কথাই ঠিকঠাক কানে যাচ্ছে না ওর। ও হ্যালো, কি হলো? শুনতে পাচ্ছ আমার কথা? হুম, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি। বলছিলাম যে কালকে ওয়েদার ক্লিয়ার হবে কি? আসলে ওয়েদার ক্লিয়ার না হলে তো কোনোভাবে এয়ারলিফট সম্ভব নয়। কি জানি, এখনো বোঝা যাচ্ছে না, তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। হয়ে গেলেই ভালো। এতগুলো মানুষ এইভাবে আটকে গেলে, কয়েকজন তো অসুস্থও হয়ে পড়েছে দেখলাম। সত্যি চিন্তার ব্যাপার। তুমি শুয়ে পড়ো, একটু বাদেই তো ভোর হয়ে যাবে। তারপরে কিন্তু আর রেস্ট নিতে পারবে না। না না, আর শোবো না। আর এমনিতেও এখানে আমার ঘুম আসবে না। এত দুশ্চিন্তা নিয়ে ঘুম আসে? আমার তো নিজের ঘরের নিজের বিছানাতেও বিগত 10 বছর শান্তির ঘুম আসেনি মেঘ। ফিসফিস করে বললেও কিছুটা কানে পৌঁছে গেল মেঘনার। গলাটা পরিষ্কার করে নিয়ে ও বলল, তাই এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলো না, একটু ওই দিকটা দিয়ে হেঁটে আসি। ভোরবেলা সূর্যোদয়টাও দেখা হয়ে যাবে। চমকে উঠল নীল। কি বলছে মেঘ? ওর সঙ্গে পাহাড়ি রাস্তায় হাঁটবে, সূর্যোদয় দেখবে? এমন স্বপ্ন গত 10 বছরে তো বারবারই দেখেছে। এভাবে সত্যি হবে স্বপ্ন? ভাবতেই পারেনি কোনোদিন। যাবে তুমি? চলো না, অসুবিধের কিছু নেই, কিন্তু তোমার পরিবারের কেউ যদি কিছু। না না, ওরা কেউ কিছু মনে করবে না, আমি বলেই বেরিয়েছি। ক্যাম্পের পাশের রাস্তাটা ধরে হাঁটা শুরু করলো ওরা। একেবারে ফাঁকা রাস্তা নয়, ছড়িয়ে ছিটিয়ে লোকজন রয়েছে কিছু। সকলেরই মুখে চিন্তার ছাপ। আসলে সকলেই এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে। ব্যতিক্রম বোধ হয় একমাত্র এই দুজন, যারা দুজনেই হয়তো মন থেকে চাইছে আরও কিছুক্ষণ একসাথে থেকে যেতে। এই সময় যে বড় কাঙ্ক্ষিত ছিল তাদের। বেশ কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার একদম ডান দিক ঘেঁষে একটা বেঞ্চে বসে পড়ল ওরা দুজন। সামনেই গভীর খাদ, আর উল্টো দিকে কালো কালো পাহাড়গুলো সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে। সবেমাত্র আলো ফুটেছে। এই আলো আঁধারিতে তাদের এক একজনকে বড় বড় দৈত্য মনে হচ্ছে মেঘনার। তারপর বলো, দিন কেমন কাটছে? ওই চলে যাচ্ছে। আর তোমার? আমারও এই পাহাড়ি গ্রাম, ইউনিভার্সিটি, ছাত্র ছাত্রী, এটাই ভালো জানো মেঘনা। এই পাহাড়ের জীবনযাত্রা আমার ভীষণ প্রিয়। এদের কোথাও কোনো তাড়াহুড়ো নেই। জীবনযাত্রা অত্যন্ত কঠিন হলেও এদের মুখে সব সময়ই একটা মন ভোলানো হাসি লেগে থাকে। এখানে খুব ভালো আছি আমি। আর দিদা? দিদা তাহলে কলকাতাতে একা? দিদার কথা শুনে একেবারেই চুপ করে গেল নীল।
মাথা নিচু করে বেঞ্চে বসে রইল। তারপর সরাসরি মেঘনার দিকে তাকিয়ে বলল, আমি এখন সম্পূর্ণ একা মেঘ। তোমার সঙ্গে শেষ সেদিন ফোনে কথা বললাম, তারপরের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়ল দিদা। আর মাত্র 10 দিনেই কথাগুলো সম্পূর্ণ করতে পারল না নীল। অবাধ্য চোখের জলগুলো ভিড় করে এলো, গলাটা বুঝে এলো যন্ত্রণায়। নিজের অজান্তেই মেঘনা নিজের হাতটা রাখল নীলের হাতের উপর। মেঘনার স্পর্শ পেয়েই যেন একটু কেঁপে উঠল নীল, কিন্তু চোখ তুলে তাকালো না একবারও। মাথা নিচু করে চুপ করে বসে রইল। বোধহয় চাইছিল সময়টা এইখানেই স্থির হয়ে যাক। বেশি ছটফট করলে যদি হাত সরিয়ে নেয় মেঘনা। নীলের যে নিজের আর কেউ নেই, শুধুমাত্র মেঘনা। হয়তো সে এখন অন্য কারো, তবুও একদিন হলেও ভালোবেসেছিল ও নীলকে। সেটাও বাকি জীবনটা কাটানোর জন্য যথেষ্ট মনে হয় ওর। এভাবে কতক্ষণ যে কেটে গেল জানে না মেঘনা। সূর্যোদয় হয়েছে নিজের মতোই, কিন্তু একে অপরের সান্নিধ্যে এতটাই মগ্ন ছিল ওরা যে লক্ষ্যই করেনি। হঠাৎ তীব্র একটা শব্দে ধ্যান ভাঙল ওদের। আকাশটা তখন বেশ ঝকঝকে পরিষ্কার। মাথার উপর দিয়ে ছুটে চলেছে বিরাট একটা হেলিকপ্টার। হাসি ফুটল মেঘনার মুখে। উৎফুল্ল হয়ে বলে উঠল ও, ওই দেখো নীল, ওই দেখো হেলিকপ্টার। তার মানে ওয়েদার ঠিক হয়ে গেছে, আজকেই শিলিগুড়ি পৌঁছবো। তার মানে কালকেই বাড়ি পৌঁছতে পারবো আমরা। কি হলো দেখো দেখো নীল। ছলো ছলো চোখে মেঘের দিকে তাকালো নীল। তারপর ভাঙা ভাঙা গলায় বলল, কোথায় যাব মেঘ? আমার তো ঘর বলে কিছু নেই। বড্ড একা আমি। জানি না কোন অন্যায়ের শাস্তি ভগবান দিল আমায়। একে একে সবাইকে কেড়ে নিল আমার কাছ থেকে। ভেবেছিলাম তোমার সঙ্গে বাকি জীবনটা, কিন্তু এখন তো সেটাও অসম্ভব। হাসিটা আপনা আপনি মিলিয়ে গেল মেঘের মুখ থেকে। ওদের বর্তমান অবস্থান ভুলে গিয়েছিল বোধহয়। ভেবেছিল ওর সঙ্গে নীলও ফিরবে, আবারও সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ভাঙা কাঁচ কি কখনো জোড়া লাগে? আর জোড়া লাগালেও সেই দাগটা তো থেকেই যায়, তাই না? যাকে বাদ দাও সব। চলো, তোমাকে সবাই খোঁজাখুঁজি করবে। কিছু বলল না মেঘনা। মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে গেল ক্যাম্পের দিকে। ক্যাম্পে গিয়েই দেখতে পেল ব্যস্ততা। প্রথমে অসুস্থ মানুষেরা, তারপর বয়স্ক মানুষদের একটা লাইন। প্রথমে তাদেরকে নিয়ে উড়ে যাবে চপার, তারপরে দ্বিতীয় দফায় সুযোগ পাবে মহিলারা এবং বাচ্চারা। তাড়াতাড়ি সব গোছগাছ করে রেডি হয়ে নাও। দরকার পড়লে হালকা কিছু ব্রেকফাস্ট করে নিও। অবশ্য শিলিগুড়িতে গিয়েও ব্রেকফাস্ট করতে পারবে, বেশিক্ষণ তো সময় লাগবে না। আর যদি তোমার কিছু প্রয়োজন হয়। তুমি ভালো নেই নীল, কেন জোর করে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখছো? এভাবে তো তুমি আরো কষ্ট পাবে। মৃদু হাসল নীল, তারপর বলল, জন্মের পর থেকেই একা একা বড় হয়েছি মেঘ। তারপর দাদু দিদার সঙ্গ পেয়েছি ঠিকই। স্বপ্ন ছিল প্রফেসর হব, সেটাও পূরণ হয়েছে। তবে হ্যাঁ, নীল আকাশে মেঘের মতো ভেসে বেড়ানোর স্বপ্নটা আর পূরণ হলো না। ঠিক আছে, নো প্রবলেম।
তুমি বরং তোমার হাজবেন্ডকে একটু আমার হয়ে মেসেজটা দিয়ে দিও। इस जन्म में मेघ तुम्हारा हुआ, लेकिन अगले 7 जन्म तक मेघ सिर्फ। আর দাঁড়ালো না মেঘনা, এক ছুটে ক্যাম্পের দিকে চলে গেল ও। বুকের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা চেপে ধরল মেঘের, শরীরটা হাঁসফাঁস করতে শুরু করলো। ওকে এইভাবে অস্থির দেখে ছুটে এলো সিমি। কি হলো ম্যাডাম, শরীর খারাপ লাগছে? আমি কি ডাক্তার ডাকবো? না না, আমি ঠিক আছি। সিমি, আমাকে একটু জল দেবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, দিচ্ছি। জল খেয়েই স্থির হয়ে একটু বসলো মেঘ। অনেক চিন্তা ভাবনা ভিড় করে আসছে। কি করবে কি করবে না কিছুই বুঝতে পারছে না। নীল যে বড্ড কষ্টে আছে, কিন্তু ওর অভিমানগুলো তো ভুল নয়। এইভাবে এত বছর পর আরও একটা সুযোগ। না না, এসব কি ভাবছে ও? বাইরে তখন চপার উড়ে যাওয়ার শব্দ কানে ভেসে এলো মেঘনার। আবারও অস্থির হয়ে উঠল ও। লাইনের একদম সামনের দিকে চুপ করে দাঁড়িয়েছিল নীল। এখান থেকেই বিদায় জানাবে মেঘকে। সঙ্গে একবার চোখ ভরে ওর গোটা পরিবারকে দেখবে। ওর তো আর সংসার হলো না, বরং ওর ভালোবাসার মানুষের ভরা সংসার দেখে নিজের চোখ দুটো না হয় একটু সার্থক করবে, এই ভেবেই চুপ করে দাঁড়িয়েছিল ও। 4 বারের বার সুযোগ পেল মেঘনা। লাগেজটা ডান হাতে ধরে এগিয়ে চলল চপারের দিকে। পরনে একই পোশাক, না আর চেঞ্জ করা হয়নি, শুধু চোখে উঠেছে একটা ব্ল্যাক শেডস। মেয়েটা আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছে, অনেক ম্যাচিওর। ওর দিকে একভাবে তাকিয়ে রইল নীল। ধীরে ধীরে চপারের দিকে এগিয়ে গেল মেঘনা। তারপর একবার পিছন ফিরে দেখল নীলকে। ডান হাতটা তুলে ওকে বিদায় জানালো নীল। মৃদু হেসে নিজের ডান হাতটা তুলে ধরল মেঘনাও। মেয়েটা চপারে উঠে যাওয়ার পর হঠাৎই একটা খটকা লাগতে শুরু করলো নীলের। আচ্ছা, ওর সঙ্গে তো কাউকে দেখতে পেল না। এই মেয়েটা তো একা একাই। সব কিছু মুহূর্তের মধ্যেই ঘেঁটে গেল যেন। আর ঠিক তখনই শব্দ করে চপারের পাখা ঘুরতে শুরু করলো। ছুটে চপারের দিকে এগিয়ে যেতে চাইল নীল, কিন্তু সেনাবাহিনীর 2 জওয়ান ছুটে এসে আটকে দিল ওকে। ওর অনেক রিকোয়েস্টেও ছাড়ল না কেউ। চপার থেকেই ওর ওই অস্থিরতা হাসি মুখে লক্ষ্য করতে থাকলো মেঘনা। এবার একেবারে উল্টো দিকে দৌড়লো নীল। নাম এন্ট্রির টেবিলের খোঁজ শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর পেয়েও গেল। মেঘনা, 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 কাম অন নীল, কাম অন। মেঘনা, মেঘনা, ইয়েস, মেঘনা, মিস মেঘনা গাঙ্গুলি। তার মানে মেঘনার তাহলে সিঁদুর? অভিনয়? আমার সঙ্গে অভিনয় করলে তুমি? অভিনয় করলে? খাতাটা শব্দ করে বন্ধ করে দিল নীল। তারপর বেরিয়ে এলো খোলা মাঠে। আকাশের দিকে তাকিয়ে জল ভরা চোখে বলে উঠল ও, তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে। তবু যে পরাণ মাঝে গোপনে বেদনা বাজে, এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে। বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে, চেতনা জড়ায় রহে ভাবনার স্বপ্ন জালে। দুঃখ সুখ আপনারই সে বোঝা হয়েছে ভারী, যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে। বাস্তবে এইভাবেই কত গল্পের শেষ হয়, তাই না বলুন? পরিণতি পায় কজনের সম্পর্ক,
বেশিরভাগটাই তো নীল আর মেঘের গল্পের মতোই অসম্পূর্ণ থেকে যায়। আজকের আমাদের এই গল্পের সমাপ্তিও কিন্তু এখানেই। তবে হ্যাঁ, যারা বাস্তব থেকে খানিকটা কল্পনার জগতেই বিচরণ করতে ভালোবাসেন, মানে যাদের মনে হয় ভালোবাসা পূর্ণতা না পেলে সেটা কখনো একটা পরিপূর্ণ প্রেমের গল্প হয়ে উঠতে পারে না, আজ তাদের জন্য রইল এই গল্পের আরও একটা সমাপ্তি। অঝোর ধারায় চোখের কোল বেয়ে জল ঝরে পড়ছে নীলের, আটকাচ্ছে না ও। অনেক দিনের জমা অভিমান এইভাবেই শেষ হবে হয়তো। মনটা বড্ড ভারী হয়ে গেছে। মাথাটা নিচু করে একটা দীর্ঘশ্বাস ফেলল ও। আজও আমি তোমায় ভুল বুঝলাম মেঘ। তোমার চোখের ভাষা বুঝেও কি করে অবুঝের মতো শুধুমাত্র তোমার মাথার ওই লাল রংটার উপর বেশি বিশ্বাস জন্মালো আমার। না, আর হয়তো কোনো দিন তোমার মুখোমুখি দাঁড়াতে পারবো না। সত্যি তোমাকে ভালোবাসার যোগ্যতা হয়তো আমার নেই। এক মনে কথাগুলো বলে চলেছে নীল, আর ঠিক তখনই টান পড়ল ওর জামায়। 10 বছরের একটা বাচ্চা ছেলে ছোট্ট কাগজের একটা চিরকুট ওর হাতে ধরিয়ে দিয়েই দৌড় দিল সেখান থেকে। অবাক হয়ে গেল নীল। তারপর ভাবলো হয়তো ক্যাম্প থেকে কেউ ওর জন্য মেসেজ পাঠিয়েছে, হয়তো কেউ অসুস্থ। চটপট কাগজটা খুলে চোখের সামনে মেলে ধরতেই সবকিছু ঝাপসা লাগলো। ভালো করে চোখটা মুছে চিরকুটটার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটল ওর। একটা জুয়েলারি ব্র্যান্ডের শুটিংয়ে এসেছিলাম। মিছি বউ সেজে ফটোশ্যুট করে ফেরার সময়েই এই দুর্যোগের সম্মুখীন হলাম। তবে এই বিপর্যয় আমার কাছে খানিকটা সাপে বরের মতন। আবারও আমার নীলের দেখা পেলাম, কিন্তু আমার নীল তো এখনো একই রকম বুদ্ধু থেকে গেছে। এত বোকা তুমি নীল, কি করে ভাবলে মেঘ নীলকে ভুলে যাবে? নীল আকাশেই তো মেঘের ভেলা ভাসে, তাই না? ফোন নাম্বারটা ভালো করে আন্ডারলাইন করে দিলাম, যে কোনো প্রয়োজনে ফোন করবে, ঠিক আছে? এই দেখো নিচেই নাম্বারটা, ভালো করে দেখে নাও কিন্তু। পুরনো স্মৃতি ভিড় করে এলো চোখের সামনে। আবারও চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল নীলের, ঠোঁটের কোণে হাসির উদয় হলো। আমাদের গল্পের হ্যাপি এন্ডিং হতেই হবে মেঘ। কারণ সিম্পল, এটা যে নীল মেঘের প্রেমের গল্প, তাই। চপারে সিমি আর মেঘনা পাশাপাশি। মেঘনার দিকে তাকিয়ে সিমি বলল, শেষ পর্যন্ত আমরাও সুযোগ পেলাম, বলুন ম্যাডাম। হাসি পেল মেঘনার। মুচকি হেসে ও বলল, জীবনে দ্বিতীয় সুযোগ সবাইকেই দেওয়া উচিত সিমি। মানুষ একবার ভুল করে, বারবার করবে বলে তো মনে হয় না। কি বলো? মানে অত্যন্ত গভীর সিমি। আপাতত ভিউটা এনজয় করো। অবশেষে শেষ হলো নীল মেঘের প্রেমের গল্প। তবে অপেক্ষা আবার আগামী মঙ্গলবারের। আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। তবে তার আগে অবশ্য দেখা হবে আগামী শুক্রবার ঠিক সন্ধে 8টায় তোমাকে ভালোবেসে তৃতীয় পর্ব নিয়ে। যেতে যেতে যে কথাগুলো প্রতিদিন মুখস্থের মতো বলে চলে যাই, সেগুলো তো আজও বলতে হচ্ছে। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাই একটা লাইক আর একটা কমেন্ট। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ সাবস্ক্রাইবার বাড়লে আমাদের কাজের উৎসাহ বাড়ে। আর সেই সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা তো জানেনই
ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল। www.ভালোবাসারমরশুম.com এই আমাদের ওয়েবসাইট লিংক, যা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে রইল ভালোবাসার মরশুমের নিজস্ব ফেসবুক পেজের লিঙ্কটাও, সম্ভব হলে ফলো করে দেবেন সেখানেও। এবার পালা প্রতিদিনের মতো নাম ঘোষণার, অর্থাৎ গত মঙ্গলবার যে প্রথম 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো এক এক করে বলে ফেলি। তারা হলেন জয় বেহারা, ঐশানী দত্ত, স্মরণিকা শীল, শান্তনু বর্মন, সঞ্চারী নায়েক, শ্রীকান্ত ঘড়ুই, কণা রোজারিও, কিঙ্কর মণ্ডল, ঈশানী ঘোষ, নীলাঞ্জনা গারু, সোমা সামন্ত সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, যে লেকের জল ছাপিয়ে প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত ঘটেছিল সেই লেকের নামটা কি? যদি জানা থাকে সঠিক উত্তর, তাহলে আর দেরি কেন, চটপট টাইপ করে আমাদের জানিয়ে দিতে হবে সঠিক উত্তরটা। প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। আজ তবে বিদায় জানাতেই হচ্ছে। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টা আর আগামী মঙ্গলবার আবার ঠিক 3:30। ততক্ষণ সকলে ভালো থাকবেন, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।